হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস হচ্ছে ওয়েস্ট ডাব্লিউবিসিএস মেন্স এক্সাম 2014 জিওগ্রাফি পার্ট 2। আগের দিন 20 কোশ্চেন ডিসকাস করেছিলাম, আজকে আমরা সেকেন্ড 20 কোশ্চেন ডিসকাস করব। তো যারা ডাব্লিউবিসিএস 2011 প্রিলিমসের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্লাস এই বছর ডাব্লিউবিসিএস মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্লাস যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ, তাদের এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে, কারণ পিএসসি প্রচুর প্রশ্ন তারা প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট করে, একদম ডিট্টো রিপিট করে দেয়। তো দেখে নাও, এবং বলে রাখি ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন পেপার অনলি ইংলিশে হয়, বেঙ্গলি ভার্সন হয় না। তোমাদের সুবিধার জন্য আমি কোশ্চেনটা বেঙ্গলিতে ট্রান্সলেট করে নিয়েছি। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আজকের কি বলেছে, হুইচ ওয়ান ইজ নট এ কম্পোনেন্ট অর পার্ট অফ সোশ্যাল ফরেস্ট্রি। নিম্নোক্ত কোনটি সামাজিক বনায়নের উপাদান বা অংশ নয়। তো অপশানগুলো দেখো, এগুলোর মধ্যে দেখো আরবান ফরেস্ট্রি এটা একটা পার্ট, আর্গো ফরেস্ট্রি এটাও একটা পার্ট, যেটা পার্ট নয় সেটা হচ্ছে কমার্শিয়াল ফার্ম ফরেস্ট্রি। কমার্শিয়াল ফার্ম ফরেস্ট্রি এটা কোনো পার্ট নয়। ওকে, এটা মানে কমার্শিয়াল কোনো বাণিজ্যিক ফার্ম ফরেস্ট্রি, এটা কোনো সোশ্যাল ফরেস্ট্রির মধ্যে পড়ছে না। তো অপশান সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এখান থেকে রিসেন্টলি এক্সামগুলোতে প্রশ্ন আসছে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়াজ ফার্স্ট ক্লিয়ারলি ডিফাইন্ড বাই দ্য, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রথম স্পষ্টভাবে বর্ণনা করেছিলেন কে, বা কে কোথায় বর্ণিত হয়েছিল। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে ব্রুন্টল্যান্ড কমিশন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবং এর সাথে যে অপশনগুলো রয়েছে দেখো, রিও কনফারেন্স, ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, এগুলো সম্বন্ধে একটু ডিটেলস জেনে রাখো, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, বিশেষ করে রিও কনফারেন্স। তো রিও কনফারেন্স এইটা হচ্ছে দেখো ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে বলা হয় ইউএনসিইডি। ওকে, অলসো নোন অ্যাজ রিও ডি জেনেরিও আর্থ সামিট। এই রিও কনফারেন্সকে রিও ডি জেনেরিও আর্থ সামিটও বলা হয়, এবং এটা কে করেছে, ইউএনসিইডি, ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে কিসের উপর এটা হচ্ছে, এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্টের উপর। এবং এটা রিও সামিট বা রিও কনফারেন্স নামেও পরিচিত। এবং এটা কবে হয়েছিল, এই হয়েছিল কবে সেটা থেকেই প্রশ্ন যত সম্ভব তোমাদের পরের ইয়ারগুলোতে দেখতে পাবে কোশ্চেন। তো এটা হয়েছিল 3rd to 14th জুন 1992। ওকে, 1992তে রিও কনফারেন্স বা রিও ডি জেনেরিও সামিট বা রিও সামিট হয়েছিল, এবং এটা কিসের ওপর, এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্টের ওপর, এটা মনে রাখবে। এরপরে দেখো অপশন সিতে রয়েছে ইউনাইটেড নেশন। তো ইউনাইটেড নেশন কি, তো ইট ইজ এ ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ওকে, এবং এর এম কি, ইউনাইটেড নেশনের মূল লক্ষ্য কি, এর লক্ষ্য হচ্ছে মেনটেন ইন্টারন্যাশনাল পিস, মনে হচ্ছে বিশ্ব শান্তি এবং সুরক্ষা, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, এটা হচ্ছে ইউনাইটেড নেশনের মূল লক্ষ্য। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায়, তো এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, অনেকবার পরীক্ষায় এসেছে তোমাদের। ওকে, এর মেম্বার কতগুলো, বর্তমানে এর টোটাল মেম্বার হচ্ছে 195, তার মধ্যে 193 হচ্ছে মেম্বার অফ স্টেট, এবং 2টি মেম্বার অবজারভার স্টেট, এরা নন মেম্বার। ওকে, যদি প্রশ্ন আসে যে কত ইউনাইটেড নেশনের কতগুলো মেম্বার স্টেট আছে, তখন অ্যান্সার কী হবে, 193। তো এটা মনে রাখবো, অনেকবার পরীক্ষায় আসছে রিসেন্টলি। ইউনাইটেড নেশনের টোটাল মেম্বার স্টেট হচ্ছে 193। কত সালে ইউনাইটেড নেশন এস্টাবলিশ হয়েছিল, কেউ বলতে পারবে? তো ইউনাইটেড নেশনস এটা এস্টাবলিশ হয়েছিল 1945-এ। ইউনাইটেড নেশন এস্টাবলিশ হয়েছিল 1945। ওকে, পরে চলে আসি, এবং আরেকটা মনে রাখবে, ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেলকে, ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল হচ্ছেন অ্যান্টোনিও গুটেরাস। এবং লাস্ট যে কান্ট্রি এই ইউনাইটেড নেশনসের মেম্বার হয়েছে সেটা হচ্ছে সাউথ সুদান। এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, মানে এটা 193 নম্বর কান্ট্রি হিসাবে যোগদান করেছে, এটা মনে রাখবে। এটা হয়ে গেল ইউনাইটেড নেশনের পুরো ডিটেলস। ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে একটু ডিটেলস বলে দিই। ইট ইজ এ ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এর হেডকোয়ার্টার কোথায়, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়, ওয়াশিংটন ডিসি। অবশ্যই মনে রাখবে, ওয়াশিংটন ডিসি হচ্ছে তোমাদের ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার। এর বর্তমান প্রেসিডেন্ট কে আছে এখন, তো এর বর্তমান প্রেসিডেন্ট আছেন ডেভিড মালপাস। ওকে, এটা মনে রাখবে। এবং এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল, 1944 জুলাই মান্থে। তো এই সমস্ত ডিটেলস এখান থেকে তোমরা পেয়ে গেলে। পরের প্রশ্ন দেখো, হুইচ ইয়ার ইজ কনসিডার্ড অ্যাজ এ ইয়ার অফ
গ্রেট ডিভাইড ইন দ্য ডেমোগ্রাফি হিস্ট্রি অফ ইন্ডিয়া, কোন বছরকে ভারতের জনসংখ্যার ইতিহাসে বিভাজনের বছর হিসাবে বিবেচনা করা হয়? তো এটা বিবেচনা কেন করা হয় আমি একটু বলে দিচ্ছি। এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, 1921। ওকে, 1921 হচ্ছে এটার অ্যান্সার। কী হয়েছিল যে এই 1911 থেকে 1921 সাল পর্যন্ত 10 বছরের সেন্সাস, আমরা জানি যে সেন্সাস কত বছর অন্তর হয়? 10 বছর অন্তর। তো দশকীয় বৃদ্ধির হার সবচেয়ে কম, মানে নেগেটিভ ছিল এই 1911 থেকে 1921 সালে যে সেন্সাসটা হয়েছিল এই 10 বছরে কত হয়েছিল? -0.39%। ওকে, মানে জনসংখ্যা হার বাড়ে নাই, কমে গেছিলো। সেই জন্য এটাকে বলা হয় গ্রেট ডিভাইডার অফ ইন্ডিয়ান ডেমোগ্রাফি 1921 সালকে। কারণ বলা হয় 1911 সাল থেকে 1921 সাল পর্যন্ত যে 10 বছরের দশকীয় বৃদ্ধির হার সবচেয়ে কম, নেগেটিভ ছিল। পরবর্তী প্রশ্নে চলে আসছি এবার। অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস লিটারেসি রেট অফ ইন্ডিয়া, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? তো এই সাক্ষরতার হার থেকে বা তোমাদের সেন্সাস থেকে প্রিলিমস, মেন্স এবং সমস্ত পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো ভারতের 2011 সালে সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। এবার যদি তোমাদের প্রশ্ন আসে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবথেকে বেশি, তখন অ্যান্সার কী হচ্ছে? তো তখন অ্যান্সার হচ্ছে কেরালা। কেরালা রাজ্যে ভারতের সবচেয়ে সাক্ষরতা হার বেশি। কেরালা রাজ্যে সাক্ষরতা হার কত? 93.91%, 2011 সেন্সাস অনুযায়ী। ওকে, এবার যদি প্রশ্ন আসে যে কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন, তো অ্যান্সার কী হচ্ছে? বিহার। বিহারের সাক্ষরতার হার কত? 63.82%। তো এটা তোমাদের হয়ে গেল খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে? যে ভারতের সাক্ষরতার হার 74.04%। ভারতের কেরালা রাজ্যে 93.91% হচ্ছে হায়েস্ট লিটারেসি রেট, এবং লোয়েস্ট লিটারেসি রেট হচ্ছে বিহার 63.82%। পরবর্তী প্রশ্নে চলে আসি 25 নম্বর কোশ্চেন। হায়েস্ট শিডিউল কাস্ট পপুলেশন ইজ ফাউন্ড ইন, কোথায় সবথেকে এসসি জনসংখ্যা বা শিডিউল কাস্ট জনসংখ্যা বেশি? এবার আমরা সবাই জানি কোথায় সবথেকে বেশি হয়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ দেখো অপশানে নেই। এবার তোমাদের একটা কথা বলে রাখি, যারা পিএসসির পরীক্ষা প্রথম দিচ্ছ, পিএসসি প্রথম অপশানটাকে বাদ দিয়ে তারপরে 2-3 নম্বর র্যাঙ্কে যারা থাকে তাদেরকে দিয়ে বেশি কোশ্চেন করছে। তোমরা যখন কোশ্চেন পেপার অ্যানালাইসিস করবে দেখবে এরকমই প্রত্যেকটা পরীক্ষায় করে। 1 নম্বর যে থাকে তাকে দেয় না, অপশানে রাখে না। তারপরে তার মানে পিএসসি কী চাইছে যে তুমি আরও ডিটেলসে পড়ো। 1 নম্বর যে আছে তাকেও জানতে হবে, 2 নম্বরে কে আছে তাকেও জানতে হবে, 3 নম্বরে কে আছে তাকেও জানতে হবে। ওকে, অপশন অনুযায়ী এখানে অ্যান্সার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। 1 নম্বরে আছে উত্তরপ্রদেশ, 2 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল। তো 2 নম্বরে ওয়েস্ট বেঙ্গল, তো অপশন অনুযায়ী তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে? ওয়েস্ট বেঙ্গলে এসসি পপুলেশন সবথেকে বেশি। আর একটা প্রশ্ন যদি বলে দেয় যে পার্সেন্টেজ ওয়াইজ ভারতের কোন রাজ্যে এসসি পপুলেশন বেশি, তো এসসিদের সংখ্যা পার্সেন্টেজ ওয়াইজ কোন রাজ্যে বেশি, তখন অ্যান্সার কী হবে? তখন অ্যান্সার হবে পাঞ্জাব। ওকে, কোশ্চেনটা তোমাদের টাফ করার জন্য পার্সেন্টেজ ওয়াইজ দিতে পারে। পাঞ্জাবে প্রায় 32% পপুলেশন হচ্ছে এসসি, তো এটা অবশ্যই মনে রাখবে। এবং 2 নম্বরে হিমাচল প্রদেশ পার্সেন্টেজ ওয়াইজ, এবং 3 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল। পপুলেশন ওয়াইজ 2 নম্বরে ওয়েস্ট বেঙ্গল এবং পার্সেন্টেজ ওয়াইজ 3 নম্বরে ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্টের ক্ষেত্রে। ওকে, এটা মনে রাখবে এবং অবশ্যই সেন্সাসটা ভালোভাবে প্রিপারেশন করে নেবে তোমাদের পরীক্ষার জন্য। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং স্টেট হ্যাজ দ্য লোয়েস্ট সেক্স রেশিও ইন 2011? 2011 জনগণনা অনুসারে নিম্নোক্ত কোন রাজ্যে লিঙ্গানুপাত সর্বনিম্ন? লিঙ্গানুপাত বলতে কি? প্রতি 1000 জন পুরুষে সেই রাজ্যে কতজন মহিলা আছে সেটাকে বলা হয় লিঙ্গানুপাত। ওকে, তো এখানে কি বলেছে? লোয়েস্ট সেক্স রেশিও মানে সবথেকে কম লিঙ্গানুপাত কোন রাজ্যে? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? 2011 সেন্সাস অনুযায়ী সবথেকে কম হচ্ছে কোথায়? হরিয়ানা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। হরিয়ানাতে সেক্স রেশিও কত? 876 প্রতি 1000, মানে প্রতি 1000 পুরুষের তুলনায় 876 জন মহিলা আছে হরিয়ানাতে। সবথেকে কম সেক্স রেশিও, এবং সবথেকে বেশি সেক্স রেশিও কোথায় বা লিঙ্গানুপাত কোন রাজ্যে, সেটাওতেও 1 নম্বর র্যাঙ্কে আছে কেরালা। কেরালা সব দিক দিয়ে কিন্তু উন্নত। তো কেরালা কত? প্রতি 1000 জন, এটা একটু ডিলিট করে দিই আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো কেরালা রাজ্যে কি প্রতি 1000 জন পুরুষে মহিলা সংখ্যা সেখানে হচ্ছে 1084, মানে সেখানে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি। প্রতি 1000 জন পুরুষের তুলনায় কেরালায় মহিলা সংখ্যা হচ্ছে 1084 জন। ওকে, তাহলে হায়েস্ট
সেক্স রেশিও হচ্ছে কেরালা, লোয়েস্ট সেক্স রেশিও হচ্ছে হরিয়ানা, হয়ে গেল। এবং ভারতে অল ওভার ইন্ডিয়া 2011 সেন্সাস অনুযায়ী ভারতের সেক্স রেশিও কত? তো ভারতের অল ওভার ইন্ডিয়া প্রতি 1000 জন পুরুষের মধ্যে 943 জন হচ্ছে মহিলা। এই 943টা মনে রাখবে। তাহলে এখানেও তোমাদের পুরো ডিটেলসটা ক্লিয়ার হয়ে গেল। এবার যদি প্রশ্ন আসে, এটা তো ইজি প্রশ্ন হয়ে গেল, তো সবাই পারলে তোমরা, ওকে। এবার যদি প্রশ্ন আসে যে ভারতের কোন ইউনিয়ন টেরিটরি মানে হচ্ছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবথেকে বেশি সেক্স রেশিও বা লিঙ্গানুপাত বা সর্বনিম্ন লিঙ্গানুপাত, তো তোমাদের ইউনিয়ন টেরিটরিতে কি আছে? 1 নম্বরে হায়েস্ট সেক্স রেশিও, 1 নম্বরে আছে হায়েস্ট সেক্স রেশিওতে কি আছে? হায়েস্ট সেক্স রেশিওতে আছে 1 নম্বরে আছে পন্ডিচেরি, ওকে। পন্ডিচেরি সেক্স রেশিও কত? প্রতি 1000 জন পুরুষে মহিলা সংখ্যা হচ্ছে 1038 জন, এটা মনে রাখলো। এবার যদি আসে লোয়েস্ট সেক্স রেশিও বা সর্বনিম্ন লিঙ্গানুপাত কত, তো সেখানে অ্যান্সার কি হবে? সেখানে অ্যান্সার হচ্ছে দমন অ্যান্ড দিউ। দমন অ্যান্ড দিউ এদের মানে সর্বনিম্ন লিঙ্গানুপাত কত? প্রতি 1000 জন পুরুষে এখানে মহিলা সংখ্যা হচ্ছে 618। তো এটা মনে রাখবে ইউনিয়ন টেরিটরির মধ্যে, ওকে। তাহলে এটা পুরো ডিটেলসটা একবার রিপিট করে নেবে তোমরা। পরবর্তী প্রশ্নে চলে আসি। ইন 2011 দ্য নাম্বার অফ 1 মিলিয়ন সিটিজ ইন ইন্ডিয়া, 2011 জনগণনা অনুসারে ভারতে 10 লক্ষের বেশি জনসংখ্যাওয়ালা শহর কতগুলি আছে? মানে কোন শহরে ভারতে কতগুলি শহর আছে যেগুলোতে জনসংখ্যা 10 লাখের উপর? তো যদি অ্যাকোরেট জানতে চাও তাহলে অ্যাকোরেট অ্যান্সার হচ্ছে 46, ওকে, 2011 সেন্সাস অনুযায়ী। কিন্তু সেটা তোমাদের অপশানে নেই, কাছাকাছি কোনো অপশান আছে, কাছাকাছি অপশান আছে 42। তো এটা অবশ্যই মনে রাখবে, ওকে। অ্যাকচুয়াল হচ্ছে 46, কিন্তু অপশান 46 নেই, কাছাকাছি কোনটা আছে 42, তাহলে 42 হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা, 28 নম্বর কোশ্চেন। হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া হ্যাজ রেকর্ড দ্য হাইয়েস্ট রেট অফ পপুলেশন গ্রোথ ইন লাস্ট সেন্সাস? ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সর্বশেষ আদমশুমারি মানে সেন্সাস যেটাকে বলা হচ্ছে জনগণনা 2011 জনগণনায় জনসংখ্যা বৃদ্ধির সর্বাধিক হার রেকর্ড করেছে? দেখো এটাও কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন। 2011 সেন্সাস অনুযায়ী যে রাজ্য সবথেকে বেশি তোমাদের পপুলেশন গ্রোথ করেছে বা ইউনিয়ন টেরিটরি, সেটা হচ্ছে দাদরা অ্যান্ড নগর হাভেলি। দাদরা অ্যান্ড নগর হাভেলি এটা হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল। এর পপুলেশন গ্রোথ কত হয়েছে? 55.88%। মানে এর 2001 সালে যে জনগণনা ছিল, যত জনগণ ছিল 2011 সালে এর জনগণনা বেড়ে 55.8% বৃদ্ধি পেয়েছে, ওকে। তো এটাই হচ্ছে হাইয়েস্ট ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ান স্টেট এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে। অ্যান্সার কী হচ্ছে? দাদরা অ্যান্ড নগর হাভেলি। এই ডাটাগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবে খাতায়, তোমাদের দেখবে পরীক্ষায় খুব কাজে লাগবে। পরে দু একটা ইজি প্রশ্ন তো থাকেই, দেখো কি বলেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অ্যান্ড গ্রিনিচ মান মন্দির? গ্রিনিচ মান মন্দির এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ভারতের টাইমের মধ্যে সময়ের পার্থক্য কত? তো এটা তো তোমরা সবাই পারবে। অ্যান্সার কি? 5.5 ঘন্টা বা 5 ঘন্টা 30 মিনিট। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ এক্সাম্পল অফ নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির সংস্থার উদাহরণ নয়? তো একটু বাংলাটা একটু আলাদা ধরনের মিনিং হয়ে গেছে, দুটোরই মিনিং সেম। কি বলেছে যে এইগুলোর মধ্যে কোনটা নন রিনিউয়েবল মানে যেটাকে নতুনভাবে আর ইউজ করা যায় না, এনার্জি বা শক্তির উৎস। তো দেখো সোলার শক্তি নতুনভাবে আমরা ইউজ করতে পারি, মিথেনকেও আমরা নতুনভাবে ইউজ করতে পারি, হাইড্রো ইলেকট্রিসিটিকেও আমরা নতুনভাবে ইউজ করতে পারি, কিন্তু কোলকে আমরা নতুনভাবে ইউজ করতে পারি না বা পুনর্নবীকরণ করতে পারি না। তো অ্যান্সার কী হয়ে যাচ্ছে এখানে? অপশন বি, কোল হচ্ছে একটা নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। দ্য ফার্স্ট রেলওয়ে লাইন ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার? ভারতে প্রথম কবে রেল লাইন স্থাপিত হয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো কার সময় হয়েছিল? লর্ড ডালহৌসি। এবার প্রথম যেটা কত সালে হয়েছিল? 1853 সালে। কোথা থেকে হয়েছিল? বোম্বে টু থানে। এটাও আশা করি সবাই জানো। কত সালে হয়েছিল? 16 এপ্রিল 1853। এই তোমরা ডেটটাও কিন্তু মনে রাখবে, কারণ তোমরা মেন্স পরীক্ষার তো কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড। এবং এটা মনে রাখবে বোম্বে টু থানে এটা হয়ে গেল। টোটাল 34 কিলোমিটার এটা হয়েছিল, মানে যে লেন্থটা এটা ট্রাভেল করেছিল সেটা হচ্ছে 34 কিলোমিটার বা 21 মাইল।
মাইলটাও মনে রাখবে। 14টি বগি ছিল ট্রেনটিতে এবং 400 জন প্যাসেঞ্জার ছিল ট্রেনটিতে। ওকে, তো এইটুকু ডিটেলস তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের কাজে লাগবে। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে। পরের প্রশ্ন, হুইচ ওয়ান ইজ নট অ্যান ইম্প্যাক্ট অফ গ্রিন রিভলিউশন অন লার্জ ফার্মার। তো বড় কৃষকদের উপর সবুজ বিপ্লবের প্রভাব কোনটা, মানে কোনটা প্রভাব ফেলেনি, এইটা হচ্ছে কোশ্চেন। তো এখানে দেখো প্রথম যেটা প্রভাব যেটা কি রয়েছে, র্যাপিডলি ইনক্রিজ ইন এগ্রিকালচার প্রোডাক্টিভিটি। তো এটা একদম ঠিক। 2 নম্বর হচ্ছে, মানে এটা প্রভাব ফেলেছিল। 2 নম্বর কি, ফাস্ট অ্যাডাপশন অফ এগ্রিকালচার ইনোভেশন অ্যান্ড হাই ইয়েল্ডিং ভ্যারাইটি অফ সিডস, এটাও কিন্তু একদম ঠিক। 3rd নম্বর যেটা রয়েছে দেখো, লিটিল অর নো চেঞ্জ ইন কনজাপশন। তো এটা কোনো প্রভাব ফেলেনি, তাহলে অ্যান্সার কী হয়ে যাচ্ছে, অপশন সি। এবং অপশন ডি কি, বেটার স্ট্যান্ডার্ড অফ লাইফ, এটা তো একদম ঠিকই আছে। তো 32 এর অ্যান্সার কী হয়ে যাচ্ছে, অপশন সি। পরবর্তী প্রশ্নে চলে আসছি আমরা 33 নম্বর কোশ্চেন। ফুড সিকিউরিটি ইনভলভ, মানে যে খাদ্য সুরক্ষা জড়িত কোনগুলোর সাথে বা কোনটির সাথে। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, অল অফ দিস। এবার অপশনগুলো কী কী বলেছে, অপশন এতে যেটা রয়েছে দেখো, যে অ্যাডুকুয়েট ফিজিক্যাল অ্যাভেলেবিলিটি অফ ফুড, মানে এখানে এটা মিনিং কী বলছে, খাবারের পর্যাপ্ত শারীরিক প্রাপ্যতা। তো 2 নম্বর অপশন কি দিয়েছে, রিলায়েবল অ্যান্ড নিউট্রিশনালি অ্যাডুকুয়েট সাপ্লাই অফ ফুড, মানে নির্ভরযোগ্য এবং পুষ্টিগতভাবে পর্যাপ্ত খাবারের সরবরাহ, এটাও ঠিক। অ্যান্ড টাইমলি সাপ্লাই অফ ফুড, মানে সময় মতো খাবারের সরবরাহ করা। তো অল অফ দিস এখানে হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে, হুইটলিসির কৃষি ব্যবস্থা নিম্নোক্ত কোনটি ভিত্তিক, বা হুইটলিসি এগ্রিকালচার সিস্টেম আর বেসড অন, মানে কোনটির ওপর এই এগ্রিকালচার সিস্টেমটা বেস্ট ছিল বা নির্ভর ছিল। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, এমপিরিক্যাল টেকনিক। এমপিরিক্যাল টেকনিক মানে কি বলবো, এখানে তোমাদের গবেষণামূলক বা অভিজ্ঞতামূলক টেকনিকের উপর এটা নির্ভরশীল ছিল। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন, এটা শুধু ডাব্লিউবিসিএস মেন্স নয়, আরও অনেক পরীক্ষায় প্রশ্নে এই প্রশ্নটা রিপিট হয়েছে। ফর হুইচ স্পাইস ইজ কাশ্মীর ফেমাস, কাশ্মীরে কোন মশলার জন্য বিখ্যাত। তো এটা কি, স্যাফরান, বা আমরা বাংলায় যেটাকে বলি জাফরান। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পরের আরেকটা প্রশ্ন দেখো, এটাও একটু বড় প্রশ্ন, তো ভালোভাবে বুঝবে। টু এস্টাবলিশ দ্য গ্রোথ অফ স্মল এন্টারপ্রাইজ সো দ্যাট দে গ্র্যাজুয়েট টু মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে কি, ক্ষুদ্র উদ্যোগী বা ক্ষুদ্র শিল্প যেগুলো আছে সেগুলোর বৃদ্ধি প্রতিষ্ঠার জন্য যাতে তারা তার পরের মাধ্যম বা মিডিয়াম এন্টারপ্রাইজে স্নাতক হতে পারে বা আপগ্রেড হতে পারে, এইটাকে কি বলা হয়, এ কম্প্রিহেন্সিভ অ্যাক্ট কল্ড দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো এই মাইক্রো ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজ নামে, তো এটা কি বলেছে, এই মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট কেম ইনটু, এই যে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট, এটা কত সালে তোমাদের চালু হয়েছিল বা কার্যকরী হয়েছিল। তো এটার শর্টকাটে যেটাকে বলা হয় এমএসএমই। এবার আশা করি সবাই বুঝতে পারবে। তো এমএসএমই ফুল ফর্ম কি, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। তো এই আইনটি, এই ডেভেলপমেন্ট অ্যাক্টটি কত সালে চালু হয়েছিল, তো এটা চালু হয়েছিল কত সালে, 2006 সালে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তো দেখো এই কোশ্চেনগুলো যখন অ্যানালাইসিস করছি, তোমরা বুঝতে পারছো যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে। তো তোমাদের সেই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, যারা মেন্সের এই বছর মেন্স দিচ্ছ বা দেবে। পরের প্রশ্ন, নেপানগর ইন মধ্যপ্রদেশ ইজ ফেমাস ফর, তোমাদের অনলাইন মক টেস্টও এটা আমি করিয়েছিলাম। তো দেখো নেপানগর, মধ্যপ্রদেশে নেপানগর কী জন্য বিখ্যাত। তো মধ্যপ্রদেশের নেপানগর এটি হচ্ছে নিউজ পেপার প্রিন্টিংয়ের জন্য বিখ্যাত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তো অপশন বি হয়ে যাচ্ছে এখানে এটা 38 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে হুই স্টেটমেন্ট রিগার্ডিং স্পেশাল ইকোনমিক জোন ইজ ইনকারেক্ট। তো স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে কোনটি ভুল। তো এখানে কি অ্যান্সার হবে, এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, দে আর নট এক্সাম্পটেড ফ্রম এ অ্যাপ্লিকেশন অফ লেবার ল। অপশন সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। এবং এখানে অপশন এতে যেটা কি রয়েছে, দে আর ডিউটি ফ্রি এনক্লভ অফ ডেভেলপমেন্ট, এটা একদম ঠিক স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে। 2 নম্বর, দে ডিমড অ্যাজ এ ফরেন টেরিটরি ফর পারপোজ অফ ট্রেড ডিউটি অ্যান্ড ট্যারিফ, এটাও একদম ঠিক। এবং 4 নম্বর যেটা রয়েছে, এরিয়া ইজ নেট ফরেন এক্সচেঞ্জ আর্নার, এটাও একদম ঠিক। তো অপশন সি হয়ে যাচ্ছে এটা কোনো ইনকারেক্ট এর ব্যাপারে, স্পেশাল ইকোনমিক জোন। তো স্পেশাল ইকোনমিক জোন অবশ্যই তোমরা এই টপিকটা একটু ভালোভাবে পড়বে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তারপরে দেখো পরের প্রশ্ন, ফার্স্ট এক্সপোর্ট প্রসেসিং জোন ইন ইন্ডিয়া হচ্ছে কোনটা। ভারতের প্রথম
এক্সপোর্ট প্রসেসিং জোন কোনটি? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? কান্ডালা। ওকে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো আজকে লাস্ট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ নট এ গ্রিন হাউস গ্যাস? এগুলোর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো তোমাদের দুদিন আগেই তোমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা দিলে, সেখানে কোশ্চেন ছিল যে নিম্নোক্তর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস সব থেকে বেশি পাওয়া যায় আমাদের বায়ুমণ্ডলে। তো অ্যান্সার কী হচ্ছে? H2O বা ওয়াটার ভেপার। তো এবার এখানে তোমাদের জেনে রাখতে হবে যে টোটাল গ্রিন হাউস গ্যাস কোনগুলিকে বলা হচ্ছে। তো 1 নম্বর যেটা হচ্ছে ওয়াটার ভেপার, সবাই জানো সব থেকে বেশি পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 3 নম্বর হচ্ছে কার্বন মনোক্সাইড, 4 নম্বর হচ্ছে মিথেন, 5 নম্বর হচ্ছে নাইট্রাস অক্সাইড, 6 নম্বর হচ্ছে ওজোন, 7 নম্বর হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড। তো অপশন সিতেও দেখো তাহলে সালফার হেক্সাফ্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এগুলো সবই কিন্তু গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? হাইড্রো অক্সাইড। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? অপশন ডি। তো টোটাল 40 কোশ্চেন, আগের দিন 20 এবং আজকে 20 কোশ্চেন ডিসকাস করলাম, এবং এই সেটগুলো যেহেতু আমরা ডেসক্রিপটিভভাবে ডিসকাস করছি, তো অবশ্যই টাইমটা একটু বেশি লাগবে। তো অবশ্যই ধৈর্য ধরে এবং খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওগুলো পুরোটা কমপ্লিট করবে, তোমাদের দেখবে অনেক কাজে লাগবে এই ইনফরমেশনগুলো। তো এগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে যারা তোমাদের WBCS বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি আদার্স কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, এবং তোমাদের যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।